আজকে ছোট ছোট করে কয়েকটা খুচরা আলাপ আপনাদের সামনে করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো না শুনলে মিস হয়ে যেতে পারে। কারণ আজকে সারাটা দিন আমাদের প্রত্যেককে খুবই সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, হয়তো কোনো দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। এই খুচরা আলাপের ভিতরে সেনাবাহিনীর যে কয়েকজন অপরাধী, চিহ্নিত দাগী, ওয়ারেন্টভুক্ত আসামি, এদের সম্পর্কে বলবো, এনসিপির সম্পর্কে আর দুই একটি কথা বলবো, এটি শুনতে হবে। দুষ্টু দুষ্টু পোলাপান এনসিপি সম্পর্কে কি একটা মন্তব্য করেছে, এটি মজার, খুব মজা লাগবে আপনাদের কাছে। চলুন আমরা আল্লাহর নামে শুরু করি, মূল বক্তব্যে চলে যাই। আজকে সারাটা দিন আপনারা একটু খুব চোখ কান খোলা রাখবেন, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে 25 জন ওয়ারেন্টভুক্ত যে সেনাবাহিনীর সাবেক এবং রানিং কর্মকর্তা, দেশের জনগণের বুকে যারা গুলি চালিয়েছিল, সেই তাদেরকে যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে তাদের বিরুদ্ধে। আপনারা জানেন যে সেনা প্রধান তাদের এই ক্যান্টনমেন্টের ভিতরে আলাদা একটা ভবনকে, পরিত্যক্ত একটা ভবনকে সাব জেল হিসেবে তার নিজে নিজে, এটি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছ থেকে সে এই ব্যাপারে কোনো অনুমতিও নেয় নাই, নিজে নিজে ওইখানে সাব জেল বানিয়ে তাদের ওখানে রেখে বিচার করবে এরকম। ইন দ্য মিন টাইম সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউশন ব্যারিস্টার তাজুল ইসলাম, তিনি আজকে বলেছেন 22 তারিখে যদি এই ওয়ারেন্টভুক্ত আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা না হয়, তাহলে আমরা সমস্ত পত্রিকায় তাদের আত্মসমর্পণের নোটিশ জারি করব। তাজুল ইসলাম কেন এই কথা বললেন যে যদি না করা হয়? তার মানে কি তিনি এরকম শঙ্কা অনুভব করেছেন? এরকম কোনো ইঙ্গিত কি তিনি পেয়েছেন? হ্যাঁ, তিনি এরকম ইঙ্গিত পেয়েছেন, কারণ আমরা বেশ কয়েকদিন ধরেই শুনে আসছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে সেনা প্রধানের পক্ষ থেকে তাজুল ইসলামের উপরে এবং ট্রাইব্যুনালের উপরে প্রচণ্ডভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে যে না, তাদেরকে ওখানে রেখেই বিচার করতে হবে। বা হয়তো যখন প্রসিকিউশন তাকে বলেছে যে এদেরকে আদালতে হাজির করতে হবে, তখন হয়তো তারা কোনো যুক্তি দিচ্ছে, কোনো খোঁড়া যুক্তি, অজুহাত, গড়িমসি ইত্যাদি ভাব পরিলক্ষিত করার পরেই চিফ প্রসিকিউশন কিন্তু এই সতর্কবার্তা এবং এই হুমকি তিনি দিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে, ভিতরে ভিতরে যে অনেক কিছু হচ্ছে তার আরো একটা জলজান্ত প্রমাণ হচ্ছে ভলগার তুর্ক, জাতিসংঘের যিনি মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, ভলগার তুর্ক কিন্তু সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যে চিহ্নিত ওয়ারেন্টভুক্ত অপরাধী সৈনিকগুলোকে, অপরাধী জেনারেলদেরকে অবশ্যই বেসরকারি ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করতে হবে। এখন যেহেতু ভলগার তুর্ক এই কথা বলেছে, আপনারা জানেন যে ওই সময়ে 5 আগস্টে 4-5 এই সময়ে জাতিসংঘের ভয়েই কিন্তু সেনাবাহিনী ছাত্রদের বুকে গুলি করা থেকে পরবর্তীতে বিরত থেকেছিল। সেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলগার তুর্ক যখন এরকম একটি আহ্বান জানিয়েছেন, এর গুরুত্ব বহন করে। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে সেনাপ্রধান তিনি কেন এরকম করছেন, তিনি কেন এরকম চিহ্নিত অপরাধীদেরকে তিনি ওইখানে দিতে চাচ্ছেন না? এইখানে কিন্তু আরেকটা মজার ব্যাপার লুকিয়ে আছে এবং রহস্য লুকিয়ে আছে এখানে। একটা সহজ বিষয়, আপনারা একটু চিন্তা করুন তো, এই লোকগুলো যা করেছে, এই যে 25 জন, এরা কার পক্ষ হয়ে করেছে? হাসিনার পক্ষ হয়ে। তো হাসিনা কে ছিল? রাষ্ট্রের প্রধান ছিল। এই রাষ্ট্রের প্রধান যখন তাদেরকে হুকুম দিয়েছেন, তারা করেছেন। এই হুকুমটা কোথা থেকে এসেছে? কারা কারা এর সাথে আরো জড়িত ছিল? কারা কারা তাদেরকে এই কথা মানাতে বাধ্য করেছে? তারা তো ওই প্রসিকিউশনে হাজির হয়ে তখন তো জিজ্ঞাসাবাদে সবকিছু তারা বলে ফেলবে, বলে দেবে, বলতে তারা বাধ্য হয়ে যাবে। ওইখানেই উঠে আসবে যে আমরা অমুক অমুক অফিসারের, অমুক অমুক জেনারেলের নির্দেশে আমরা এটি করেছি, অমুক অমুক জেনারেলের
পার্শ্ববর্তী দেশের সাথে তাদের এরকম লিঙ্ক রয়েছে, পার্শ্ববর্তী দেশ থেকে এই 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 এসেছে, সেই ডক্ট্রিন তারা আমাদেরকে বলেছে, তখন আমরা সেইভাবে করেছি। এই ভয়ে, মূলত ফাঁস হয়ে যাবার ভয়ে, অর্থাৎ তাদের যে লিঙ্কেজটা, এই দেশের সাথে সীমান্তের ওপারের যে লিঙ্কেজটা, কাদের সেই লিঙ্ক, কারা মেনটেন করত, এখনো কারা মেনটেন করে, এখনো তারা কোন প্ল্যান নিয়ে হাঁটছে, কি করতে চাচ্ছে, এগুলো সব কিন্তু তারা ওই জিজ্ঞাসাবাদের মুখে গড়গড় গড়গড় করে বলে দেবে। এই ভয় কি নাই? এই ভয় থেকেই মূলত তাদেরকে ওইখানে দিতে চাচ্ছে না, এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে না। এই যে দিতে চাচ্ছে না, তারও একটা একটা অন্যরকম একটা খুব গোপন সূত্রে পাওয়া গেল যে গত 2-1 দিন আগে সেনাপ্রধান ঠাকুরগাঁওয়ে হঠাৎ করে কাউকে কিছু না বলে সফরে গিয়েছিলেন এবং সেখানে একটি পরিত্যক্ত ভবনে তিনি 1 ঘন্টার উপরে সময় ধরে বৈঠক করেছেন। এটা কিন্তু মানে গোপন সূত্রে পাওয়া। তো এইটা তারপরেই তো ওই ঘটনার পরেই কিন্তু বিমানবন্দরে আগুন লাগে। এখানে ধারণা করা হচ্ছে, অনেকেই বলার চেষ্টা করছে যে এই আগুন লাগিয়ে ওখান থেকে ফিরে এসে হয়তো পরিকল্পিতভাবে বিমানবন্দরে আগুন লাগিয়ে সরকারকে ব্যস্ত রেখে এই সুযোগে হয়তো এদের যে ডকুমেন্টস গুলো ছিল সেগুলো সরানোর একটা সুযোগ হয়তো, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক জল্পনা কল্পনা, কিন্তু এটা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কারণ যেহেতু স্বাভাবিকের বাইরে গিয়ে ঘটনা ঘটছে, সেনাপ্রধান যদি এই অপরাধীদেরকে সরাসরি প্রসিকিউশনের হাতে তুলে দিতেন যে না, এরা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, এরা সেনাবাহিনীর মান ইজ্জত নষ্ট করেছে, এই সেনাবাহিনীর পেশাদারিত্ব ধ্বংস করেছে, এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করেছে, সুতরাং এদেরকে আমরা চাই না, এদেরকেই নেন, আপনাদের হাতে তুলে দিলাম, এর বিচার করুন, তাহলে কিন্তু মানে জনগণ তো তাদের প্রতি খুশি হতোই, বাহবা পেত, আর এত জল্পনা কল্পনার কোনো ঘটনাই থাকতো না। কিন্তু যেহেতু নিয়মের ব্যত্যয় ঘটছে, সবকিছু না আইন কানুন নিয়মকে একপাশে রেখে অপরাধীদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে সুযোগ সুবিধা দেবার জন্য, তাদেরকে সবকিছু করার জন্য যেহেতু একটা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, সেহেতু এখানে এর পিছনে যে কিছু নাই এটি তো জোর করে বলা যাচ্ছে না, জোর করে কে বলবে? সুতরাং আজকে যে কোনো কিছু ঘটতে পারে, আপনারা একটু সতর্ক থাকবেন। এবার আমরা চলুন এনসিপি সম্পর্কে আমার কাছে সবচেয়ে মজার যে ব্যাপারটা লাগছে, খুব আশ্চর্য লাগছে, আমি মনে মনে কখনো কখনো মুস্কি মুস্কি হেসে ফেলছি এই বিষয়টা লক্ষ্য করে। পাশের কলিগরা আমার সারাদিন কাজ করেছে আর ওই হুট করে মনে পড়ছে এবং হেসে ফেলতেছি। তো পাশের কলিগ জিজ্ঞেস করতে, ভাই হাসেন কেন? তারা হয়তো আমাকে পাগল টাগলও ভাবতেই পারে, কারণ একজন মানুষ একা একা হাসবেন, এটা কি কারণে? কারণটা হচ্ছে এনসিপি জামাত ইসলামকে দোষারোপ করছে, তারা কেন জুলাই সনদে স্বাক্ষর করলো, এটা তারা করতেই পারে। এনসিপি এই দোষারোপ বা তাদের উপরে রাগ হোক, মান অভিমান হোক, যে কোনো কারণে জামাতের উপর তারা এটা, এই ক্ষোভ তাদের হতেই পারে, যেহেতু তারা স্বাক্ষর করে নাই, বা তাদের যতই অন্য প্ল্যান থাক, যে তারা বিএনপির সাথে হয়তো একটা প্ল্যান করেছিল যে জামাত ইসলাম এনসিপির কথা শুনে ওই জুলাই সনদ স্বাক্ষর থেকে বিরত থাকবে, 2 দিন পরে এনসিপি গিয়ে স্বাক্ষর করবে, তখন সবাই মিলে জামাত ইসলামকে কিক মেরে আউট করে দেবে, এরকম একটা প্ল্যান যতই থাক। তো তারপরেও যেহেতু এখন বেঈমান, মুনাফিক, জামাত ইসলামকে ইত্যাদি নতুন ট্যাগ কিন্তু জামাত ইসলামের দিকে ছুড়ে দিচ্ছে, বিষয়টা কিন্তু লক্ষ্য করার মতো। জামাত ইসলামদের কিন্তু এই কথাটা একটু মাথায় রাখা দরকার। হ্যাঁ, তাদেরকে কিন্তু প্রচেষ্টা চলছে তাদেরকে নতুন করে একটা ন্যারেটিভ দাঁড় করানো, যে তারা জাতীয় বেঈমান, তারা মুনাফিক, হ্যাঁ তারা বেঈমান, তারা কথা দিয়ে কথা রাখে না, এই জাতীয় ন্যারেটিভ কিন্তু তৈরি করার প্রচেষ্টা চলছে। তো যাই হোক, যে কারণে হাসছিলাম যে এনসিপি বলতে পারে, বিএনপিও দেখছি অনর্গল জামাত ইসলামকে এনসিপির সাথে, হঠাৎ করে বিএনপি এনসিপির বন্ধু হয়ে গেল, জামাত ইসলামকে তারা এনসিপির সাথে গালিগালাজ করছে। এইখানে আমার হাসি পাচ্ছে, যাচ্ছা বিএনপি তো জুলাই সনদে স্বাক্ষর করেছে, তারা মানে এই বিএনপি যদি এই জুলাই সনদে ঐক্যমত পোষণ করতো, তাহলে কিন্তু এটার সমাধান আরো 3 মাস আগে হয়ে যেত। এতদিন আসার কথা ছিল না, কিন্তু বিএনপি বাগড়া দেবার কারণেই কিন্তু এত দূর এসেছে। অবশেষে জামাত ইসলাম যখন অনড় ছিল,
জামাত ইসলাম অনড় থাকার কারণেই কিন্তু বিএনপি পরে এখানে আসতে বাধ্য হয়েছে স্বাক্ষর করতে। তো সেই বিএনপি যখন স্বাক্ষর করেছে, সেই বিএনপি তো জামাতকে বাহবা দেবার কথা ছিল যে আমরাও স্বাক্ষর করেছি, তাহলে ওরাও স্বাক্ষর করছে, তাহলে একই বিষয় হয়ে গেল না? কিন্তু তারা বাহবা না দিয়ে কেন তারা গালিগালাজ করছে জামাতকে এনসিপির সাথে মিলে। এবং নীলুফার মনি দেখলাম যে আজকে একটা টক শোতে তারা মানে এনসিপির পক্ষ হয়ে জামাতকে এমন বলছে, এই নীলুফার মনির আজকের বক্তব্য আর উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে ইশরাক ওই সময় যা করেছিল এর সম্পূর্ণ আকাশ পাতাল পার্থক্য, আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। এজন্য আমি মনে 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 হাসছি যে এটা কি হচ্ছে। তাহলে যেটা শোনা যাচ্ছে যে এই যে ঘুটুকোরা, এই ঘুটুকোরা কি আসলেই সত্য? যাই হোক, এই ব্যাপারে সর্বশেষ কথা যেটা, এটা সবাই এনসিপির যারা নেতা আছে, নাহিদ বলেছে, তারপরে সামান্তা আফরোজ বলেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে, তারপরে ওই যে মাহিন বলেছে, অনেকেই জামাতকে একেবারে ধুয়ে দিচ্ছে। এর ভিতরে সামান্তা আফরোজ বলেছে যে জামাত ইসলাম আর আওয়ামী লীগ মুদ্রার এপিট ওপিট। এখন ভাই এরা তো জেনজি, এরা যে কত দুষ্টু। এখন দেখুন সামান্তা আফরোজের এই বক্তব্যের পরে জেনজি সামান্তা আফরোজের ওই ফটোকার্ডটা যেখানে সে ওই কথা বলেছে, ওই ফটোকার্ডটা ব্যবহার করেছে যে হ্যাঁ মুদ্রার এপিট আর ওপিট, অর্থাৎ বাংলাদেশি একটা কয়েন। আমি আর এটি মুখে বললাম না, আপনারা এটা আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি যে মুদ্রার এপিট আর ওপিট কারা, আপনারা একটু খুব ভালোভাবে লক্ষ্য করুন এবং মনে মনে একটু মজা নিতে থাকুন।